परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। आज 1 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরেই স্বামীজির শিকাগো বিজয়। আবার সেপ্টেম্বর এসেছে আগস্ট মাসকে পেছনে ফেলে। আগস্টে ভারতের স্বাধীনতা দিবস। একটু ভাবছিলাম যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ অনেকবার বিভক্ত হয়েছে, ভাগ হয়েছে, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন একদিনের মাত্র, 15ই আগস্ট। আর দ্বিতীয় যেটি মনে হচ্ছিল যে এখন তো 6টা সবে বেজেছে, তা আমেরিকায় এখন এই মুহূর্তে 31শে আগস্ট না 1 সেপ্টেম্বর। সাধারণত 12 ঘন্টার হিসাবে যদি পেছনে যাওয়া যায়, 12 ঘন্টা যদি অপর গোলার্ধে আমেরিকা পেছনে থেকে থাকে, তবে আমরা এমনি কৌতূহল হচ্ছিল, আমরা সূর্যোদয় দিয়ে দিন শুরুর হিসাব করি। আমেরিকাতে 6টা যদি এখন সকাল 6টা হয়ে থাকে, কোন অংশে সূর্যোদয় হয়েছে বা হয়নি সেটি ভাববার বিষয়। এগুলো নিছক চিন্তা। আজকে স্বামীজির কথায় আমরা শুরু করব এক বিখ্যাত বিদেশি, অবশ্য এশিয়াবাসী তিনি, জাপানি শিল্পতাত্ত্বিক কাকুজো ওকাকুরা, এবং অপর এক বিদেশিনী আমেরিকান মিস ম্যাকলাউড। তাদের আলোচনা দিয়ে 1901 সালে শেষের দিকে এই ম্যাকলাউডই ওকাকুরাকে ভারতে এনেছিলেন। ওকাকুরার উদ্দেশ্য ছিল স্বামীজিকে জাপানে ধর্মসভায় নিয়ে যাবেন। তার আগে কিন্তু প্যারিসে বিদ্বৎ সম্মেলন হয়ে গেছে, আর আরও আগে 93তে আমেরিকায় ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। স্বামীজি তখন বিশ্ব চরিত্র রূপে গৃহীত হয়েছেন। যে পরিমাণে আমেরিকান ও ইংরেজরা তাকে ঘিরে থাকত, অনেকে ভাবত বুঝি তিনি পরাভূত প্রাচ্য থেকে বিচ্ছিন্ন এক আন্তর্জাতিকতায় ভাসমান। জাপানের নিজস্ব সংস্কৃতি রক্ষার পথে ওকাকুরা ছিলেন মহাযোদ্ধা। মনে নিশ্চয়ই সে সন্দেহ জেগেছিল তারও। একান্ত আলাপ করবেন বলে ওকাকুরা ম্যাকলাউডি ব্যবস্থা করে দিয়েছিলেন। বেলুড়ে এরকম সন্ধ্যা বেলায় এসেছেন এবং স্বামীজি বলছেন, পৃথিবীর শেষ প্রান্ত থেকে এসে আমরা দু ভাই আবার মিলিত হলাম। ওকাকুরাকে বিবেকানন্দ বেলুড়ে বলছেন। এবং ওকাকুরা দেখছেন যে স্বামীজি বৌদ্ধ দর্শন বা ধর্ম বিষয়ে বেশ পারদর্শী। তিনি মুগ্ধ হচ্ছেন এবং তার মতও শুনছেন। তারপর তীব্রভাবে মিস ম্যাকলাউডকে ওকাকুরা বলছেন, বিবেকানন্দ আমাদের, তিনি প্রাচ্যের, তিনি তোমাদের নন। ম্যাকলাউডের কাছে এটা খুব একটা কোনো অসুবিধাজনক বা অস্বস্তিকর পরিস্থিতি নয়, কারণ তিনি আগে থেকেই তাকে স্বামীজিকে নববুদ্ধ রূপে দেখতেন, প্রাচ্যের নবোদিত তারকা স্বামীজি। এবং ম্যাকলাউড খুব কাছ থেকে দেখেছেন সর্বোত্তম বিলাস ঐশ্বর্যের মধ্যে এই তার বন্ধু কিভাবে চলেছেন ফিরেছেন। লেখক লিখছেন, হ্যাঁ, বিবেকানন্দ প্রাচ্যেরই,
প্রাচ্য থেকে জ্যোতিরেখা ছুটে গিয়েছিল পাশ্চাত্য দিগন্তে, তা উপলব্ধি করার মতো মানসিক বিস্তৃতি ও অন্তর্দৃষ্টি ম্যাকলাউডের ছিল। আমাদের মনে পড়ে যায় খ্রিস্টের জন্মের সময়ও পূব থেকে পশ্চিমে কিছু তারকা মণ্ডলী ছুটে গেছিল। অবশ্য ঠাকুর কিন্তু দেখেছেন পশ্চিমে বারাণসীর থেকে জ্যোতির্রেখা কলকাতায় এসে উপস্থিত হচ্ছে। এই কলকাতায় পার্ক সার্কাস অঞ্চলে 1963 সালে বিবেকানন্দ শতবার্ষিকী সভা হচ্ছে। সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুট বলছেন, হ্যাঁ, বিবেকানন্দ ভারতের উন্নতির জন্য অনেক কিছু করেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার বিপুল প্রভাব আছে, ইতিহাসে তার মূল্য স্বীকৃত হবে, কিন্তু আমি ইংরেজ, তাতে আমার বিশেষ আকর্ষণ কেন থাকবে? আরো বলছেন তিনি, যে বিবেকানন্দ বেদান্ত নামক চিরসত্যের নবপ্রকাশক ও প্রচারক, মানব সমাজের মহামুক্তির বাণী যেখানে মেলে, সেই বিবেকানন্দই আমার মানুষ। ইশারুট এরকম বলছেন। এই দ্বিতীয় ভূমিকায় বেদান্ত আচার্য হিসেবে বিবেকানন্দ বিশ্বপুরুষ লিখেছেন শঙ্করী প্রসাদ বসু। তারপরেই প্রশ্ন তুলছেন, তাহলে বিবেকানন্দ কার? এই প্রশ্নের এই থিম বা এই মূল সূত্র ধরে আমরা যুগনায়ক বিবেকানন্দের দ্বিতীয় খণ্ডের বেশ কিছুটা অংশ দেখব, আজকের চেষ্টা করব স্বামীজির আলোচনায়। স্বামীজি যখন প্রথম ওদেশে গেলেন, ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন প্রায় শুরু হয়ে গেছে, তোড়জোড় তো বহু আগেই থেকেই শুরু হয়েছিল। স্বামীজি প্রতিদিনই মেলা দেখতে যেতেন, নিজেই লিখছেন, এখানে প্রায় প্রতিদিনই মেলা দেখিতে যাইতাম, সে এক বিরাট ব্যাপার, কিন্তু এখানকার লোকে বিদেশিকে যত্ন করিয়া থাকে কেবল অপরকে তামাশা দেখাইবার জন্য, অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত গুটাইয়া লয়। এবার এখানে বড় দুর্বৎসর, ব্যবসায়ে সকলেরই ক্ষতি হইতেছে। আরো দেখি জীবনীকার লিখছেন, হিন্দু সমাজের আদেশ, ক্ষমা করবেন, হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করিতে যিনি আগত, তিনি যখন বিশ্বের ঐশ্বর্য ও শক্তি ভাণ্ডারের দৃঢ় সুরক্ষিত দ্বার পথে প্রবেশের জন্য পা বাড়ালেন, তখন কেউই যে তার কথা ঘোষণা করল না, কিংবা তিনি যে সঙ্গে করে যথারীতি কোনো পরিচয়পত্র আনলেন না, এটি কি এই বিষয়ে অনন্য নিরপেক্ষ প্রমাণ নয় যে হিন্দু সমাজ তখনও সম্পূর্ণ সংহতিবিহীন ছিল? স্বামীজি লিখছেন, তোমার স্মরণ আছে তুমি আমায় 170 পাউন্ড নোট ও নগদ 9 পাউন্ড দিয়েছিলে, এখন দাঁড়িয়েছে 130 পাউন্ড, গড়ে আমার 1 পাউন্ড করে প্রতিদিন খরচ পড়ছে। এটি তিনি দেখে লিখেছেন। আবার লিখছেন, এখানে আসবার পূর্বে ভেবে লিখছেন, এখানে আসবার পূর্বে যেসব সোনার স্বপ্ন দেখতাম তা ভেঙেছে, এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। সিদ্ধান্ত জানিয়েছেন, আমি কোনো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু তাহার চক্ষু তো সব দেখছে, মরি বাঁচি উদ্দেশ্য ছাড়ছি না। আমেরিকার পূর্বকূলে এরপরে স্বামীজি শিকাগো শহর ছেড়ে বোস্টনে চলে যাবেন। রেলে যাচ্ছেন, সঙ্গী লালু ভাই। এই রেলযাত্রাতেই ক্যাথরিন অ্যাবট স্যানবর্ন নামে বর্ষীয়সী মহিলা, তার গোলাবাড়ি ছিল, তার স্বত্বাধিকারিণী ছিলেন তিনি, তার সাথে আলাপ এবং তিনি স্বামীজিকে তার বাড়িতে আতিথ্য জানালেন। স্বামীজি লিখছেন, তাহার লাভ এই যে তিনি তাহার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়া ভারত আগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন। প্রিয় বৎস, জানিবে কোনো বড় কাজই গুরুতর পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় নাই।
অনেক পরে মাদ্রাজে আমার সমন্বিতি বক্তৃতায় স্বামীজি বলছেন, আর ধর্মসভা বসিবার পূর্বেই সব খরচ হইয়া গেল, এদিকে শীত আসিতেছে, আমার শুধু গ্রীষ্ম উপযোগী পাতলা পোশাক ছিল। একদিন আমার হাত হিমে আড়ষ্ট হইয়া গেল। এই ঘোরতর শীত প্রধান দেশে আমি যে কি করিব তাহা ভাবিয়া পাইলাম না, কারণ যদি রাস্তায় ভিক্ষায় বাহির হই তবে আমাকে জেলে পাঠাইয়া দিবে। তখন আমার নিকট শেষ সম্বল কয়েকটি ডলার মাত্র ছিল। আমি মাদ্রাজে কয়েকটি বন্ধুর নিকট তার করিলাম। থিওসফিস্টরা এই ব্যাপারটি জানিতে পারিলেন। তাহাদের মধ্যে একজন লিখিয়াছিলেন, শয়তানটা শীঘ্র মরিবে, ঈশ্বরেচ্ছায় বাঁচা গেল। স্যানবর্নের ভাই, তিনি থিওসফিস্টদের সংস্পর্শে ছিলেন, কিন্তু পরে ছেড়ে দেন, তাদের সঙ্গ ছেড়ে দেন। এটি স্বামীজিকে ভাবতে প্ররোচিত করেছিল যে এদের প্রভাব আর কতটুকু নিয়ে দেশে। তবে বোস্টনে, অর্থাৎ ওই স্যানবর্নের গোলাবাড়িতে আগমন দৈব প্রেরণাতেই ঘটেছিল। স্বামীজির মনে কিন্তু এককালে এই প্রতিকূল অবস্থায় অন্যরকম সংকল্প উঠছিল। তিনি লিখছেন, যদি আবার শিকাগো যাই তবে উহার অর্থাৎ ভট্টাচার্য মহাশয়ের ফোনোগ্রাফের জন্য চেষ্টা করিব। আমি শিকাগোয় আর যাইব কিনা জানি না। আমার তথাকার বন্ধুগণ আমাকে ভারতের প্রতিনিধি হইতে বলিয়াছিলেন, আর বরদরাও যে ভদ্রলোকটির সহিত আলাপ করাইয়া দিয়াছিলেন তিনি শিকাগো মেলার একজন কর্তা, কিন্তু আমি প্রতিনিধি হইতে অস্বীকার করি, কারণ শিকাগোয় 1 মাসের অধিক থাকিতে গেলে আমার সামান্য সম্বল ফুরাইয়া যাইত। পাদটিকায় গম্ভীরানন্দজির যুগনায়ক বিবেকানন্দের জীবনীতে এই অর্থকরী ব্যাপারটা ছাড়াও আরেকটি বিষয় অর্থের সঙ্গে হয়তো যুক্ত তুলে ধরা হয়েছে। এই বিবরণ পড়ে কিন্তু অন্য কারণও ছিল বলে মনে হয়। প্রতিনিধি হলে তাকে দীর্ঘকাল, মানে অনেক দিন শিকাগোতে থাকতে হতো নিজ ব্যয়ে, নিজের খরচায়, অথচ তেমন সম্বল তার অর্থাৎ স্বামীজির ছিল না। স্বামীজি বলছেন, ধর্মসভার আশা ত্যাগ করলেও বিদেশে কার্য করার সংকল্প যে স্বামীজির ছিল সে প্রসঙ্গে ওই চিঠিতেই বলছেন, প্রথমে আমেরিকায় চেষ্টা করব, এখানে অকৃতকার্য হলে ইংল্যান্ডে চেষ্টা করব, তাতেও কৃতকার্য না হলে ভারতে ফিরব ও ভগবানের পুনরাদেশের প্রতীক্ষা করব। তো যাই হোক, স্যানবর্নের বাড়িতে থাকার সময় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক জন হেনরি রাইট, তার বাড়ি ছিল অ্যানিস্কোয়ামে। সেটি এই বস্টন, যেখানে স্যানবর্ন আছেন, তার থেকে খুব বেশি দূর নয়। বস্টনের 30 মাইল উত্তর পূর্বে অ্যানিস্কোয়াম। সেটি আটলান্টিক মহাসাগরের তীরের ছোট গাঁ বলা যেতে পারে। আর বায়ু পরিবর্তনের জন্য শহরের লোক সেখানে আসত। তা এই গাঁয়ে স্বামীজি যখন এলেন, তাহার গায়ে ছিল এক লম্বা গেরুয়া আলখাল্লা। সকলে দেখিয়া তো অবাক। আমরা সারাদিন সারা রাত আলাপ করিয়াছি। তাহাকে দেখিবার জন্য সারা শহরে যেন আগ্রহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল। তাহাকে রবিবারে গির্জায় অ্যানিস্কোয়ামের কথা বলা হচ্ছে, তাহাকে রবিবারে গির্জায় ভাষণ দিতে লইয়া গেলেন এবং সকলে মিলিয়া এমন একটি অখ্রিস্টান মহাবিদ্যালয়ের জন্য চাঁদা তুলিল, যাহা একেবারে অখ্রিস্টান ধারায় পরিচালিত হইবে। আমি ততক্ষণ এক কোণে সরিয়া গিয়া এত হাসিলাম যে আমার চক্ষে জল দেখা দিল। লিখছেন এই অধ্যাপক, অর্থাৎ হেনরি রাইট, গ্রিক ভাষার অধ্যাপক হাওয়ার্ডের, তার পত্নী সহধর্মিণী 29শে আগস্টের পত্রে। আরও রয়েছে বইতে, দেখে শুনে গ্রামবাসীরা তাকে ব্রাহ্মণ বলে, আর তারা ব্রাহ্মণ বলতে বুঝতো উচ্চবর্ণ হিন্দু।
অথচ নৈশ রাতের খাবারে তিনি সানন্দে মাংস খাচ্ছেন দেখে তাদের ধারণা কোথায় ভেসে গেল। এ সমস্যার সমাধান আবশ্যক ছিল, সেই জন্য রাতের আহারের পর তারা তার বাক্যালাপ শুনতে তাকে ঘিরে বসল। এরপরে বইতে আরো প্রসঙ্গ রয়েছে, আমরা তার মধ্যে যাচ্ছি না। আমরা যেটা দেখছি যে স্বামীজি বাধ্য হয়ে বোস্টনে এসেছিলেন। সে কি খরচা হতে পারে, কি অসুবিধা হতে পারে, যে কোনো কারণেই চিকাগো থেকে অর্থনৈতিক কারণেই মূলত বলে মনে হচ্ছে বোস্টনে এসেছিলেন, এটি 1 নম্বর। দ্বিতীয়ত তিনি বাসনা মন থেকে মুছেই ফেলেছিলেন যে চিকাগোয় কিছু বলতে হবে। এবং তৃতীয়ত এই কটি দিন অলক্ষিতে এই গ্রামের বা শহরের লোকেদের সঙ্গে মিশে এবং এই চার্চে বক্তৃতা দিয়ে মহাসভায় বক্তৃতা দেওয়ার যেন একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি হয়ে গেছিল। কিন্তু এই সব যেই 3টি কথা যে বলা হলো, এটি আমাদের ইন্টারপ্রিটেশন, স্বামীজির লেখা থেকে আমাদের এপিস্টেমিক বা জ্ঞানতাত্ত্বিক ধারণা, ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা যাই বলুন না কেন। স্বামীজির মনে কি চলছিল বা বাস্তবে কি হয়েছিল, সেই জন্যই বোধহয় জীবনীতে বলা হচ্ছে তিনি কেমন করে শিকাগো যেতে আবার রাজি হলেন তা নির্ণয় করা কঠিন হলেও এর মূলে ছিল বস্টন অঞ্চলে আগমন, কুমারী স্যানবর্নের সাহায্যে অধ্যাপক রাইটের সঙ্গে, জন হেনরি রাইটের সঙ্গে পরিচয়। এবং আমরা জানি এই জন হেনরি রাইট, তিনি তাকে বুঝিয়ে সুঝিয়ে সম্মত করেছিলেন। তার বন্ধু, রাইটের যে বন্ধু ছিল, তাকে চিঠিও লিখে দিয়েছিলেন স্বামীজির প্রতিনিধিত্ব করার পথ পরিষ্কার করার জন্য। পরিষ্কার রাইট বলেছিলেন, বিরাট জাতির কাছে পরিচিত হতে হলে এই আপনার সুযোগ। আর কি অর্থের অনটন রয়েছে, পরিচয়পত্রের অভাব। তাই স্বামীজি মহাসভায় যাতে প্রতিনিধিত্ব করতে পারেন, সেই জন্য রাইট শিকাগো পর্যন্ত একখানি রেল টিকিট কিনে দিয়েছিলেন, প্রতিনিধি নির্বাচক কমিটির সেক্রেটারিকে চিঠিও লিখে দিয়েছিলেন। আর ক্রেডেনশিয়ালসের ব্যাপারে বলছেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে তার কিরণ বিকিরণের কি অধিকার আছে জিজ্ঞাসা করা একই কথা। তা আমরা অনেক সময় জীবনে ভাবি, এমনটি যদি না হতো তাহলে কেমনটি হতো। তো এই ভাবনা, এমনটি যদি না হতো, সেটা তো কিছুটা আমাদের ভাবনার স্তরেই। কিন্তু যেটা হলো, যেটা ভাবনার, যে এমনটি যদি না হতো, আমরা দৈবের, এটা একটা দৈবের হস্তক্ষেপ যেন ভাবছি, যে দেবতা বা একটা অলক্ষিত শক্তি যদি এমনটি না ঘটাতো তাহলে কি হতো, সেটা একটা ভাবনা। কিন্তু যেটা হলো সেটা তো বাস্তব, সেটা তো হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা, সেটি আমরা জানি। এরপর স্বামীজি শিকাগোয় যাবেন এবং বিশ্ব জয় করবেন, তার মধ্যে যাচ্ছি না। আমরা যখন কোনো অতিবর্তী কিছুকে ধরতে যাই, তখন বলে মেটাফিজিক্যাল লিপ, একটা তাত্ত্বিক একটা ছোট্ট একটা লাভ। যেমন জল জমে রয়েছে, পেরোতে গেলে ছোট্ট শিশু একটু আনন্দেই এর সঙ্গেই যেন একটা লাভ দেয়, সেই রকম আমরা লাভ দিয়ে মহাবীরের মতো স্মরণ করে তাকে আমরা এই ধর্ম মহাসভার পরেও আরেকটি অধ্যায় রয়েছে মহাসভার অব্যবহিত পরে, সেইটিকেও লাভ দিয়ে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, যুগনায়কের অপবাদ ও প্রতিকার। গ্রন্থকার লেখক লিখছেন, শিকাগো বিজয়ের দিন থেকেই শত্রু বৃদ্ধিও হচ্ছিল যথেষ্ট, এবং 3 জন স্বামীজির শত্রুকে চিহ্নিত করছেন লেখক: ব্রাহ্ম সমাজ, থিওজফিক্যাল সোসাইটি এবং মিশনারি। এবং দীর্ঘ লেখার মধ্যে তিনি বলছেন যে এদের আক্রমণের 2টো মাত্র দিক ছিল। প্রথমত, স্বামীজি দুশ্চরিত্র, অতএব আমেরিকার সম্ভ্রান্ত পরিবারে অগ্রহণীয়। এবং দ্বিতীয়ত, তিনি কোনো সম্প্রদায় বা সমিতির মুখপাত্র নন। এই 2টো মূলত আক্রমণ। এবং তার আমেরিকার প্রথম এই আক্রমণ কিছুটা স্বামীজিকে বিব্রত করে তুলেছিল। তিনি চুপচাপ ছিলেন, কিন্তু যখন দেখছেন যে তার আমেরিকায় আসার উদ্দেশ্য পর্যন্ত ব্যর্থ হতে পারে, তখন
বোধহয় তিনি একটু ভেবেছিলেন। হিন্দু সমাজ, তিনি বলছেন যে হিন্দু সমাজ স্পষ্টত, লেখক বলছেন হিন্দু সমাজ স্পষ্টত গম্ভীরানন্দজি তখনও সঙ্গবদ্ধভাবে এ কথা বলেনি যে বিবেকানন্দের মুখের বাণী ভারতেরই মর্মবাণী, হিন্দু সমাজ তার সঙ্গে একমত। এই স্বীকৃতি লাভের অভাবে বিবেকানন্দের মর্যাদা আমেরিকার সমাজে বিপর্যস্ত হবে, এ কথা ভারতীয় বন্ধুগণ মোটে ধারণাই করতে পারেননি। ভারতবাসীদের এটা ইচ্ছাকৃত দোষ বা ভুল বা ত্রুটি বা বিচ্যুতি নয়। দীর্ঘকাল বিদেশি শাসনের অধীনে থেকে তারা সঙ্গবদ্ধভাবে কাজ করতে এবং জাতীয় গৌরব সংরক্ষণের উপযুক্ত উপায় অবলম্বন করতে ভুলে গেছিল। অপরদিকে এটা গেল ভারতের কথা। স্বামীজি ও দেশে কি করছেন? স্বামীজি আমেরিকার দক্ষিণ প্রান্তে গেছেন, অনেকেই তাকে নিগ্রো বলে ভুল করেছে। একবার ওই অঞ্চলেই ট্রেন থেকে নেমেছেন, বিপুলভাবে সংবর্ধিত হচ্ছেন। এক নিগ্রো কুলি তার কাছে এসে জানালো সে শুনেছে যে তিনি তারই স্বজাতীয় লোক, তার গৌরবে নিগ্রো সমাজ গৌরবান্বিত। অতএব করমর্দন হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়েছে। স্বামীজি সাগ্রহে সেই রেলওয়ে কুলির হাত নিজের হাতে নিয়ে বলছেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। তার প্রতি নিগ্রোদের এইরূপ ব্যবহারের আরও দৃষ্টান্ত রয়েছে। এমন ঘটেছে যে ওই দক্ষিণেরই কোনো অঞ্চলে হোটেলওয়ালা তাকে নিগ্রো ভেবে ঢুকতে দেননি, অভদ্রভাবে তাড়িয়ে দিয়েছেন। স্বামীজি কিছু বলেননি, তিনি যদিও ভারতবাসী হিন্দু, তারপরে অন্যত্র আশ্রয় নিয়ে ওই নগরেই সুন্দর বক্তৃতা দিলেন। পরদিন খবরের কাগজে বেরোলো, হোটেলওয়ালা নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো। এবং শুধু যে আমেরিকার দক্ষিণে হচ্ছে তা নয়, আমেরিকার উত্তরেও নাপিতের দোকানে, উত্তরাংশে আমেরিকার নাপিতের দোকান থেকে অপমানিত হয়ে সরে যেতে হয়েছে তাকে, স্বামীজিকে। বহুকাল পরে এসব শুনে যখন পাশ্চাত্য শিষ্য কোনো কেউ জিজ্ঞাসা করেছে আপনি জানাননি কেন এইসব ক্ষেত্রে, স্বামীজি বলছেন কি, অপরকে ছোট করে আমি বড় হব? পৃথিবীতে আমি তো সেজন্য আসিনি। ভারতের অপপ্রচার কবে আরম্ভ হয়েছিল তা অজ্ঞাত। মজুমদারকে চিহ্নিত করা হয় এবং তারই নেতৃত্বে নববিধান ব্রাহ্ম সমাজের ইউনিটি অ্যান্ড দ্য মিনিস্টার নামক পত্রিকায় একটি অংশ বেরোয় স্বামীজি সম্পর্কে। আবার আমেরিকার বস্টন, যেখানে স্বামীজি আশ্রয় নিয়েছিলেন চিকাগোয় বক্তৃতার, বিখ্যাত বক্তৃতার আগে, সেই বস্টন ডেইলি অ্যাডভার্টাইজার পত্রিকায় সেটি উদ্ধৃত হয়। মানে দুটো কাগজে খবর বেরিয়েছিল, এদেশেও এবং ওদেশেও। সেই খবর পুরোটা না পড়ে গম্ভীর মহারাজ যেরকম সামারি করেছেন যে এই শ্লেষপূর্ণ উক্তিগুলিতে সাদা কথায় বলা হলো স্বামীজি অধুনা বিবেকানন্দ হলেও আসলে তিনি বাবু নরেন্দ্রনাথ দত্ত, আর তিনি খাঁটি হিন্দু নন, তিনি ম্লেচ্ছাহার ভোজী, তাম্রকূট সেবী, সাগর লঙ্ঘনকারী, গায়ক ও অভিনেতা, এক কথায় স্বেচ্ছাচারী ও আমোদ প্রিয়, ব্র্যাকেটে রয়েছে ইংরেজির হয়তো শব্দ, বোহেমিয়ান। মিশনারিরা যে খেপে গেল তার কারণ নির্ণয় করছেন যে আমেরিকার জনসাধারণ ধর্মান্তরিতকরণের জন্য চাঁদার পরিমাণ দেখলো যে বিস্তর কমে গেছে এবং এটি পাদ্রীদের নিজস্ব বিবরণে প্রকাশ পেয়েছে। সেখানে বলা হচ্ছে সেই বিবরণে বিবেকানন্দের সাফল্য ও প্রচারের পরিণতি স্বরূপ মিশনারিদের তহবিলে দানের পরিমাণ 1 বছরে 10 লক্ষ পাউন্ড, প্রায় 1.5 কোটি টাকা কমে গেছে সেই সময়। 1 বছর ঘুরেছে, অর্থাৎ সেপ্টেম্বর 1893 বক্তৃতার পর আমরা 1 বছর প্রায় পরে এপ্রিল 1894 আলাসিঙ্গাকে স্বামীজি লিখছেন যে আবার কলকাতায় গিয়ে সেখানকার লোকদের বলছেন যে আমি একটা ভয়ানক জোচ্চোর ও বদমাশ, আমি ঘোর পাপে মগ্ন। মজুমদারের কথা বলছেন। বিশেষত আমি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছি, প্রভু তাকে আশীর্বাদ করুন।
মহাপুরুষরা এইভাবেই তাদের অপবাদের উত্তর দিয়ে থাকেন, কিন্তু জীবনীকার লিখছেন তখন যুগ পরিবর্তন ঘটেছে। প্রচলিত ধারায় বর্তমান যুগে কোনো কার্য সুসাধিত করা অসম্ভব। যুগ প্রয়োজনে কার্যপ্রণালী পরিবর্তিত হতে বাধ্য। বিশেষত যেরূপ দুঃসাহসিকতা অবলম্বনে স্বামীজি বিদেশে প্রচার কার্যে নিরত হয়েছিলেন, ওইরূপ কার্যের সাফল্যের জন্য ভারতের সঙ্গবদ্ধ পৃষ্ঠপোষকতার আবশ্যক ছিল। এই বিংশ শতাব্দীর শেষার্ধে এই কথা স্বতঃসিদ্ধ বলে প্রতিভাত হলেও ঊনবিংশ শতাব্দীর শেষে স্বামীজির দেশবাসীর বা ভক্তগণের মনে ওর প্রয়োজন অনুভূত হয়নি। স্বামীজি কিন্তু আলাসিঙ্গাকে লিখেছিলেন, একটা জিনিস আবশ্যক, যদি পারো মাদ্রাজে একটা প্রকাণ্ড সভা আহ্বান করতে পারো, রামনাদের রাজা বা ওইরূপ একজন বড় লোক কাকেও সভাপতি করে ওই সভায় একটা প্রস্তাব করে দিতে পারো। আরও রয়েছে যে মহীশূরের রাজা, ক্ষেত্রীর রাজা, এদের সব স্বামীজি বলছেন এদের যোগাযোগ করে একত্রিত করতে। গম্ভীর মহারাজের বই থেকে আমরা দেখছিলাম যে অপবাদ ও প্রতিকার। মেরি লুই বার্ক, তারও পাশ্চাত্যে বিবেকানন্দের উপর বই রয়েছে, সেখানে এই অধ্যায়টির নাম পরীক্ষা ও জয়। ভারতের অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়ে লুই বার্ক লিখছেন, স্বামীজি তো গেলেন এবং তিনি যে 1894-এ আমেরিকার একটি অর্থনৈতিক মন্দার কবলে পড়েছিল, এটি তার আর্থিক অসাফল্যের মূল কারণ এটি নয় বলে মেরি লুই বার্ক লিখছেন। যারা ধনবান তারা ধনবানই রয়ে গিয়েছিল এবং তারা তুলনামূলকভাবে যে যৎসামান্য অর্থ তিনি সংগ্রহ করতে চেয়েছিলেন তা দিয়ে দিতে পারতেন। এ বিষয়ে অসুবিধার কারণ অর্থের অনটন ছিল না, কিন্তু ধর্মসভার উদ্বোধনের কাল থেকে তার খ্রিস্টান এবং হিন্দু উভয় সম্প্রদায়ভুক্ত শত্রুরা আমেরিকাবাসীর চোখে তার চরিত্র এবং কাজকে হেয় করবার জন্য অবিরাম প্রচার অভিযান চালিয়ে যাচ্ছিলেন। ভারতবর্ষের সংবাদপত্রের প্রবন্ধ ও সম্পাদকীয় প্রভৃতি স্বামীজির নিজের এবং তার কাজকর্মের প্রতি সরকারিভাবে প্রাতিষ্ঠানিক সমর্থক জ্ঞাপন কিছু করে উঠতে পারেনি। দুটো ব্যাপার, একটা হচ্ছে যে হিন্দু সমাজের সকলের মিলিত অভিমত প্রকাশিত হয়নি, আর দ্বিতীয় যে ব্যাপারটি, সেগুলো আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত তখনও হয়ে ওঠেনি। আমরা যেমন সংবিধানে বলি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই রকমটি হয়ে ওঠেনি। স্বামীজি লিখছেন, মনে করেছিলাম গোটা কতক বাক্য ব্যয় করা ভারতের পক্ষে বিশেষ কঠিন কাজ হবে না। মনে করেছিলাম মাদ্রাজে আর কলকাতায় কয়েকজন ভদ্রলোক জড়ো করে একটি সভা করে আমাকে এবং আমেরিকাবাসীগণকে আমার প্রতি সহৃদয় ব্যবহার করার জন্য ধন্যবাদ সহ প্রস্তাব পাশ করিয়ে সেই প্রস্তাবটা দস্তুর মতো নিয়ম অনুযায়ী, অর্থাৎ সেই সভার সেক্রেটারিকে দিয়ে আমেরিকায় ডাক্তার ব্যারোজের কাছে পাঠিয়ে তাকে সেখানকার বিভিন্ন কাগজে ছাপাতে অনুরোধ করা। এটা খুব একটা কঠিন হবে না। বিভিন্ন কাগজে পাঠানো বিশেষ কঠিন কাজ হবে না। এখন দেখছি ভারতের পক্ষে এই কাজটা বড়ই গুরুতর ও কঠিন। স্বামীজি যে শুধু আলাসিঙ্গাকে লিখছেন তা নয়, জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাসজিকে জুন মাসে লিখছেন, আমাদের হিন্দুরা আমেরিকানদের এ কথা বলবার জন্য একটি আঙ্গুলি নির্দেশও করেনি যে আমি তাদের প্রতিনিধি। আমাদের লোকেরা আমার প্রতি সদয় ব্যবহারের জন্য আমেরিকাবাসীদের ধন্যবাদ জানিয়েছে কি, বরঞ্চ মজুমদার, বোম্বাইয়ের নাগারকার এবং সোরাবজি নামক একজন খ্রিস্টান মহিলা আমেরিকানদের বলে চলেছে যে আমি আমেরিকায় এসে সন্ন্যাসীর পোশাক পরেছি এবং আমি সোজাসুজিভাবে একটি বিশুদ্ধ প্রতারক মাত্র। মনে রাখতে হবে, স্বামীজির মা ও গুরু ভাইরা তখনও
বেঁচে ছিলেন। কিন্তু স্বামীজি চুপ করে থাকতেন। একবার কিন্তু তাকে মুখ খুলতেই হলো। সেবারে ঠাকুরের একখানা ছবি সংগ্রহ করে আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলের এক বড় শহরের প্রধান প্রধান সংবাদপত্রে ছাপানো হয় এবং ছবির নিচে হিন্দু যোগী, হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণের চেহারা সম্বন্ধে জঘন্য টিপ্পনী কাটা হয়। তখন স্বামীজি বলেছিলেন, হায়, এ যে সাক্ষাৎ ভগবত বিদ্বেষ। বিরুদ্ধবাদীরা তখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বামীজির চরিত্রে কলঙ্ক লেপনের কাজে লেগে গেছে। এই চরিত্রগত মিথ্যা কলঙ্ক আরোপণ চেষ্টার ফলে স্বামীজির যে অসহ্য মনোকষ্ট হয়েছিল, সেই কষ্টের পরিপ্রেক্ষিতে তাঁহার কার্যাবলী বিচার করিয়া দেখিলে তাঁহার চরিত্র মাহাত্ম্য যতটা সমুজ্জ্বল হইয়া উঠে, এরূপ বোধ হয় আর কিছুতেই হয় না। গম্ভীর মহারাজ জীবনীকার লিখছেন, আমেরিকার কার্যে নিযুক্ত থাকাকালে তাকে এই নিদারুণ পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়েছিল। স্বামীজি নিজে তখন কি লিখছিলেন এ তো আমরা অনেক পরে লিখছি। গম্ভীর মহারাজ লিখছেন, স্বামীজি নিজে তখন লিখছেন, ভারতের কাগজপত্রের যে ডাক গতকাল পাঠিয়েছ, ইসাবেল ম্যাকিনলিকে লিখছেন, হেল ভগিনীদের একজন। ভারতের কাগজপত্রের ডাক গতকাল যে পাঠিয়েছ, ওর মধ্যে কলকাতায় প্রকাশিত আমার সম্বন্ধে একটি ছোট্ট পুস্তিকা আছে, যাতে দেখা গেল প্রত্যাদিষ্ট ব্যক্তি তার নিজ দেশে মর্যাদা পেলেন। আমার জীবনে অন্তত একবারের জন্য একটা দেখতে পেলাম। এখন আমি লোকের কথা আর গ্রাহ্য করি না, আমার নিজের দেশের লোক বললেও না। কেবল একটি কথা, আমার বুড়ি মা এখনো বেঁচে আছেন। সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন, সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করবার বেদনা তিনি সহ্য করেছেন। কিন্তু তাঁর শ্রেষ্ঠ আশার, সবচেয়ে ভালোবাসার যে ছেলেটিকে তিনি দান করেছেন, সে দূর দেশে গিয়ে কলকাতায় মজুমদার যেমন রটাচ্ছে, তেমনিভাবে জঘন্য নোংরা জীবনযাপন করছে, সংবাদ তাকে একেবারে শেষ করে দেবে। কিন্তু প্রভু মহান, তার সন্তানের ক্ষতি কেউ করতে পারে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে আমি না চাইতেই। আসলে স্বামীজির ফরে লিখছিলেন এদেশে নরেন্দ্রনাথ সেন, তিনিও সম্পাদক, আর ঘটনাচক্রে তিনি মজুমদারের সম্পর্কিত ভাই। অধ্যাপক রাইট, যিনি এত যোগাযোগ করে দিলেন বোস্টনে বা অ্যানিস্কুয়ামে, তাকেও পর্যন্ত স্বামীজিকে লিখতে হয়েছিল। ইতোমধ্যে আপনি পুস্তিকা ও চিঠিগুলি পেয়ে গেছেন। যদি আপনি চান তাহলে শিকাগো থেকে ভারতীয় রাজা ও রাজমন্ত্রীদের কয়েকখানি চিঠি পাঠাতে পারি। আমি যে প্রতারক নই তা আপনাকে বিশ্বাস করাবার জন্য তাদের আপনার কাছে লিখতে বলবো, আপনি যদি এটা পছন্দ করেন। কিন্তু ভ্রাত, এসব বিষয়ে গোপনতা ও অপ্রতিকারী জীবনের আদর্শ। আত্মসমর্থন সন্ন্যাসীর কাজ নয়। আমি কোনোদিন মিশনারি ছিলাম না, কোনোদিন হবও না। আমার স্বস্থান হিমালয়ে। অপবাদ ও প্রতিকার গম্ভীরানন্দজির বইয়ে দেখি, সেপ্টেম্বর 1893 পর জুন 1894 মাসটাই স্বামীজিকে এই মর্মপীড়া ভোগ করতে হয়েছিল। কোন মর্মপীড়া? যে এই বিলম্ব হচ্ছিল, দেরি হচ্ছিল তার পরিচয় প্রদানে, যে প্রচুর দেরি হচ্ছিল এবং তজ্জন্য স্বামীজির মনস্তাপ এবং কার্যবিঘ্নও হচ্ছিল যথেষ্ট। স্বামীজিকে মর্মপীড়া ভোগ করতে হচ্ছিল। অথচ দুঃখ জানাতে পারেন এমন আত্মীয় বা বন্ধু কেউ নিকটে ছিলেন না। কারণ তখন গ্রীষ্মকাল, হেল ভগিনীরা শিকাগো হতে দূরে কোনো গ্রীষ্মাবাসে অবস্থান করছিলেন। আবার ভারতের ঔদাসীন্যের কথা তো আমেরিকাবাসীকে বলা চলে না। জুন জুলাই মাস গেল, তারপরে কুম্ভকোণমে 22শে আগস্ট সভা হলো, ব্যাঙ্গালোরে 26শে আগস্ট হলো। কিন্তু স্বামীজির জন্মস্থান কলকাতায়ই লোকের উৎসাহ সর্বাধিক দেখা গিয়েছিল। 5 সেপ্টেম্বর 1894 নগরের টাউন হলে
এই সভা হয়, অধিবেশন হয়। সভাপতিত্ব করেন প্যারীমোহন মুখার্জি, আরও যারা উপস্থিত ছিলেন তাদের নাম রয়েছে। আমরা পরের অংশে চলে যাই। নতুন এক বিপত্তি দেখা দিল, ধর্ম না রাজনীতি, এই হচ্ছে আমাদের স্বনির্বাচিত শিরোনাম। 27শে সেপ্টেম্বর 1894 পত্রে আলাসিঙ্গাকে স্বামীজি লিখছেন, প্রকৃতপক্ষে কিন্তু আমি একজন রাজনীতিক নই অথবা রাজনৈতিক আন্দোলনকারীও নই। অতএব তুমি কলকাতার লোকদের অবশ্য সাবধান করে দেবে যেন আমার কোনো লেখা বা কথার ভেতর রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা করে আরোপিত করা না হয়। শুনলাম রেভারেন্ট কালীচরণ বানুজ্জে নাকি খ্রিস্টান মিশনারিদের সমক্ষে এক বক্তৃতায় বলেছিলেন যে আমি একজন রাজনৈতিক প্রতিনিধি। যদি সর্বসাধারণের সমক্ষে কথা বলা হয়ে থাকে তবে আমার তরফ থেকে তাকে প্রকাশ্যে জিজ্ঞাসা করবে তিনি উহা কলকাতার যে কোনো সংবাদপত্রে লিখে হয় প্রমাণ করুন, নয় নতুবা তার ওই বাজে আহাম্মকি কথাটা প্রত্যাহার করুন। এটা অন্য ধর্মাবলম্বীকে অপদস্থ করবার খ্রিস্টান মিশনারিদের একটা অপকৌশল মাত্র। আমি সাধারণভাবে খ্রিস্টান পরিচালিত শাসনতন্ত্রকে লক্ষ্য করে সরলভাবে সমালোচনার ছলে কয়েকটি কড়া কথা বলেছি। চিঠিতে অনেক কিছু রয়েছে। শেষে বলছেন, হে ঈশ্বর, আমার বন্ধুদের হাত থেকে আমায় রক্ষা করো। কলকাতার সভা পরোক্ষভাবে এই মিথ্যা, এটা গম্ভীর মহারাজের কথা, চিঠি ওখানেই শেষ। কলকাতার সভা পরোক্ষভাবে এই মিথ্যা অপবাদের সমুচিত প্রত্যুত্তর দিয়েছিল। নতুন অবস্থায় সে দাঁড়ালো। অনেক তো হলো, ঘরের ছেলে, এবার ঘরে ফিরে এসো। বন্ধু বান্ধব ও হিতাকাঙ্ক্ষীরা পুনঃ পত্র লিখছেন এবং গম্ভীর মহারাজ লিখছেন, দুর্বল চিত্ত মানুষ পশ্চাৎপদ হয়েই নিজেকে রক্ষা করে, এটা সর্বজন বিদিত। অতএব বন্ধুকে রক্ষার জন্য ওই একই উপায়ের উপদেশ দেওয়া হবে, এটাই স্বাভাবিক। স্বামীজি লিখছেন, সেক্রেটারি সাহেব আমাকে লিখেছেন আমার ভারতে ফিরে যাওয়া অবশ্য কর্তব্য, কারণ ভারতই আমার কর্মক্ষেত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে ভাতৃগণ, আমাদের এমন একটি প্রকাণ্ড মশাল জ্বালতে হবে যা সমগ্র ভারতে আলো দেবে। আবার এই সময়তেই দেখি যে স্বামীজি আলাসিঙ্গাকে লিখছেন, এখন একটু বিশ্রাম করতে চাই, ধ্যান ধারণা ও অধ্যয়নের উপরেই আমার ঝোঁক। আমি এক্ষণে আমার গুরুদেবের নিকট থেকে যা পেয়েছি তাই লোককে একটু শিক্ষা দেব। আলাসিঙ্গা লিখেছে দেশ জুড়ে গ্রামে গ্রামে, মেরিহেলকে লিখছেন স্বামীজি, আমার নাম রটেছে, ফলে সমসময়ের পত্র, ফলে নাম রটেছে, ফলে পূর্বেকার সে শান্তি আর রইল না। এরপর আর কোথাও বিশ্রাম বা অবসর পাওয়া কঠিন। প্রকৃতপক্ষে এখানে এসেছিলাম নিঃশব্দে কিছু অর্থ সংগ্রহের উদ্দেশ্যে, কিন্তু ফাঁদে পড়ে গেছি, আর এখন চুপচাপ থাকতে পারবো না। সুতরাং ভাবতে পারি যে ওয়ার্ল্ড টিচারের যে ভূমিকা, যে শিরোনাম দিয়ে মেরি লুই বার্গ তার বই লিখছেন, সেই গুরুভাব যা দিয়ে শরৎ মহারাজ ঠাকুরের জীবনী শুরু করছেন, সেই গুরুভাব এই সময় স্বামীজির মধ্যে হয়তোবা আসছে। ওই উপরের আগের চিঠিতেই রয়েছে, ভট্টাচার্য আমাকে ভারতে যেতে লিখেছেন, এ স্থান প্রচারের উপযুক্ত ক্ষেত্র, বিভিন্ন মতবাদ নিয়ে কি করব, আমি ভগবানের দাস, উচ্চ তত্ত্ব প্রচার করবার উপযুক্ত ক্ষেত্র এদেশ অপেক্ষা কোথায় পাব? কোনো ব্যক্তি কোনো জাতিরই অপরকে ঘৃণা করলে জীবিত থাকতে পারে না। যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করলো ও অপর জাতির সঙ্গে সর্ববিধ সংস্রব পরিত্যাগ করলো, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হলো। স্বামীজি এরপর ব্রুকলিনে যাচ্ছেন। পাউচ ম্যানশনে 30শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বললেন, আমি হচ্ছি পাশ্চাত্যের বুদ্ধ। বলছেন, বুদ্ধ যেমন প্রাচ্য দেশের জন্য একটি বিশেষ বাণী নিয়ে এসেছিলেন, আমি তেমনি পাশ্চাত্যের জন্য 94-এর 28শে ডিসেম্বরের ওই সমসময়ে বলছেন যে পরের রবিবারে বলছেন যে আমি তেমনি পাশ্চাত্যের জন্য একটি বিশেষ বাণী নিয়ে এসেছি।
সৎকার্যের জন্য হলেও অনন্যপায় হয়ে এরূপ করতে বাধ্য হলেও ধর্মশিক্ষার বিনিময়ে অর্থ সংগ্রহ করা স্বামীজি আর কিছুতেই বরদাস্ত করতে পারছিলেন না। তার ইচ্ছা ছিল যে বেদান্ত যোগ নিয়ে এইসব শিক্ষা অবলম্বন করে আশ্রম প্রণালীতে নিউ ইয়র্কে কার্যপ্রণালী শুরু করবেন। এটি তার দ্বিতীয় যে কার্যপ্রণালী অর্থ সংগ্রহের পরে আশ্রম প্রতিষ্ঠা, সেটি হলো চিকাগোতে থেকে নিউ ইয়র্কে ফেরার আগেই স্বামীজি ফিরবেন। তার আগেই ল্যান্ডসবার্গ, কিন্তু ল্যান্ডসবার্গ ছিলেন রাশিয়ান ইহুদি, আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন ল্যান্ডসবার্গ, সেখানে ওই নিউ ইয়র্কে সব ব্যবস্থা করলেন। যে জায়গায় করলেন সেটা সম্ভ্রান্ত পরিবার পল্লী নয়, হ্যাঁ, হালরুচির দ্বারা পরিত্যক্ত পল্লীতে স্বামীজি ও ল্যান্ডসবার্গ বাড়ি কেন নিলেন? প্রথমেই মনে হয় অর্থাভাব, অল্প পয়সা ছিল তাদের। কিন্তু লরা গ্লেন বা দেবমাতা, যার লাইফ ইন ইন্ডিয়ান মোনাস্ট্রিজ এরকম একটি বই আছে মনে হয়, তিনি লিখছেন বিবেকানন্দ নিউ ইয়র্কে এসে এক প্রচণ্ড বর্ণ বিদ্বেষের সম্মুখীন হলেন, যার ফলে তাকে সাধারণ ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও বহু অসুবিধায় পড়তে হলো। অন্যান্য অসুবিধার মধ্যে বাসস্থান সংগ্রহ করা তার পক্ষে অত্যন্ত কঠিন হলো। গৃহস্বামিনীরা তাকে প্রায়ই বলতেন যে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে তাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তাদের ভয় ছিল এই যে কোনো এশিয়াবাসীকে স্বগৃহে থাকতে দিলে অবশিষ্ট বাসিন্দা বা ভোজনকারীরা সে গৃহ ত্যাগ করবেন। আমরা আগে দেখে আসছিলাম এই ভাবের কথা যে গেয় যোগী ভিক পায় না। এখানে দেখছি যে বিদেশেও কিন্তু এক ঘরে করে দেওয়ার ভয় ছিল গৃহস্বামিনীদের। তা দরিদ্র পল্লীতে যথার্থ লোক আসবে কিনা, হ্যাঁ, আদৌ আসবে কিনা, মিস হ্যামলিন ভেবেছিলেন, মনে করেছিলেন যে ঠিক ঠিক লোক আসবে না। স্বামীজি চিঠিতে লিখছেন ঠিক ঠিক লোক ওই স্থানে দিনরাত আসতে লাগলো, তিনিও অর্থাৎ মিস হ্যামলিনও আসতে লাগলেন। ঘরে 100 জনের জায়গা হবে, এতে খরচা উঠে যাবে, ভারতবর্ষে টাকা পাঠাবার ব্যবস্থা জন্য ব্যস্ত নই, সেজন্য অপেক্ষা করব। এইসব লেখার পরে বলছেন যে প্রাচীনকালের পণ্ডিতরা যায় যে কোনো প্রকারে জীবনযাত্রার ব্যবস্থা করে বিনা পয়সায় ছাত্রদের পড়াতেন। স্বামীজিও এই সময় এই প্রথাই অবলম্বন করেছিলেন। 11 এপ্রিল 1895 থেকে ওই 1895 ডেট পাওয়া যায় না, ব্রহ্মানন্দজিকে স্বামীজি লিখছেন, এক মহাপুরুষ লিখছেন আর কেন হুজুগ খুব হলো, ঘরে ফিরে এসো। বেকুব, তোকে মরদ বলতুম যদি একটা ঘর করে আমায় ডাকতে পারতিস। ওসব আমি 10 বছর দেখে দেখে পাকা হয়ে গেছি। 1895 চিঠিতে লিখছেন। 10 বছর মানে যদি ব্যাক ট্র্যাক করি 1886 ঠাকুরের অন্তর্ধানের পর, 1886 থেকে 95, 10 বছর কাল ধরা যেতে পারে। 10 বছর দেখে পাকা হয়ে গেছি, কথায় আর চিনে ভেজে না। যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা, আমার টাকা করি সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো। জমির জন্য 3-4 অথবা 5,000 পর্যন্ত লাগে তো ক্ষতি নেই। আমার দেশে যাওয়া অনিশ্চিত, সেখানেও ঘোরা এখানেও ঘোরা, তবে এখানে পণ্ডিতের সঙ্গে সেখানে মূর্খের সঙ্গে এই স্বর্গ নরকের ভেদ। এদেশের লোকে এককাট্টা হয়ে কাজ করে, আর আমাদের সকল কাজে বৈরিগ্যি অর্থাৎ কুড়েমি, হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার। স্বামীজি সহস্র দ্বীপোদ্যানে যাওয়ার আগে গ্রিন একর থেকে তাকে সেখানে যাওয়ার জন্য গ্রিন একরে যাওয়ার একটা আহ্বান এসেছিল। আবার ভারতেও যাওয়ার সব প্রস্তাব তিনি গ্রহণ করছেন না। স্বামীজি বলছেন যে আমেরিকার কাজ সে সময়
সাফল্যমণ্ডিত হতে চলেছে। এটি জীবনীকারের লেখা। স্বামীজি বলছেন, আমার ভারতে ফেরা সম্বন্ধে ব্যাপারটা দাঁড়িয়েছে এই, মহারাজ তো বেশ ভালোই জানেন আমি হচ্ছি দৃঢ় অধ্যাবসায়ের মানুষ। আমি এদেশে একটি বীজ পুঁতেছি, সেটি ইতিমধ্যেই চারা হয়ে দাঁড়িয়েছে, আশা করি খুব শীঘ্র এটি বৃক্ষে পরিণত হবে বলে স্বামীজি লিখছেন বিদেশ থেকে 9 জুলাই 1895, আমি কয়েক শত অনুগামী শিষ্য পেয়েছি, কতকগুলিকে সন্ন্যাসী করব, তারপর তাদের হাতে কাজের ভার দিয়ে ভারতে চলে যাব। ভাবি ভারতের কাজের কথা তিনি ওই বিদেশেও কিন্তু যথেষ্ট ভাবতেন এবং নানাভাবে কাজ গড়ে তোলার জন্য উপদেশ দিতেন। ওই বিদেশ থেকেই আলাসিঙ্গাকে ব্রহ্মবাদীন পত্রিকা এবং তার মোটো একং সদ বিপ্রা বহুধা বদন্তি ঠিক করে দিচ্ছেন। সন্ন্যাসীর গীতি, সন্ন্যাসী তৈরি করবেন বলছেন বিদেশে, আবার সং অফ দ্য সন্ন্যাসিন লিখে ব্রহ্মবাদিনে ছাপানোর জন্য পাঠাচ্ছেন। তো এইভাবে দেখতে পাই, জীবনীকার লিখছেন যোগনায়ক বিবেকানন্দে, স্বামীজি তখন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ভূখণ্ডের কল্যাণ চিন্তায় ও মঙ্গল সাধনে ব্রতী। সব দেশই তার আপনার দেশ, সব মানুষই তার আপনার জন। ইংল্যান্ডে যাওয়ার আগে নিউ ইয়র্ক থেকে 9ই আগস্ট তিনি স্টাডিকে লিখলেন, ভারতকে আমি সত্যি সত্যি ভালোবাসি, কিন্তু প্রতিদিনই আমার দৃষ্টি খুলে যাচ্ছে। আমাদের দৃষ্টিতে ভারতবর্ষ, ইংল্যান্ড কিংবা আমেরিকা ইত্যাদি আবার কি? তারপরে সেই বিখ্যাত কথা, ভ্রান্তিবশত লোকে যাকে মানুষ বলে অভিহিত করে, আমরা সেই নারায়ণেরই সেবক। এরপর স্বামীজি আমেরিকা থেকে লন্ডনে আসবেন। লন্ডনে আসার জন্য প্রেক্ষিত হচ্ছে অক্ষয় কুমার ঘোষ। স্বামীজি তাকে জুনাগড়ের দেওয়ানের কাছে পাঠিয়েছিলেন, তাই অক্ষয় কুমার ঘোষ তখন ওই লন্ডনে মিস মুলারের বাড়িতে ছিলেন। এই মুলারই স্বামীজিকে আমন্ত্রণ জানান। আবার ইটি স্টাডি, যিনি মহাপুরুষ মহারাজকে আলমোড়ায় তপস্যা নিরত দেখেছিলেন, তিনিও সমসময়ে ইংল্যান্ডে বা লন্ডনে আসার জন্য স্বামীজিকে আমন্ত্রণ জানালেন। আর আরেকটি ঘটনা এই সময় ঘটল, শ্রীযুক্ত লেগেট ও শ্রীযুক্তা বেটি স্টার্জিস অর্থাৎ ম্যাকলাউডের বোন, তাদের বিয়ে হবে প্যারিসে। জীবনীকার লিখছেন, এতগুলি যোগাযোগ দৈব নির্বন্ধেই ঘটিয়াছে মনে করিয়া স্বামীজি ইউরোপ হইয়া লন্ডনে যেতে প্রস্তুত হলেন। ইউরোপ হয়ে মানে তিনি ওই ফরাসি কোম্পানির টোরিন নামক জাহাজে করে প্রথমে প্যারিসে বিয়ে বাড়িতে গেলেন, তারপরে লন্ডনে যাবেন। খুব ব্যক্তিগত একটি ভাবের কথা সাহস করে বলছি, আমরা তো কেউ কেউ, হয়তো সকলে নয়, ফ্রান্স আর ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখি, কিন্তু আমরা তাদের ইতিহাস জানি না। তা যাই হোক, স্বামীজির যে এই ঐতিহাসিক পদার্পণ, সেটি কিন্তু ফরাসি দেশ থেকে তিনি ইংল্যান্ডে যাচ্ছেন এবং তিনি, তাদের মধ্যে শত্রুতা না বন্ধুত্ব আছে আমরা জানি না, ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, আমি অন্তত জানি না। তা তিনি লিখছেন, তার পত্রে রয়েছে, তোমরা যে মিশনারিদের, এদেশে লিখছেন, তোমরা যে মিশনারিদের বাজে কথাগুলোর উপর এত গুরুত্ব আরোপ করো, তাতে আমি আশ্চর্য হচ্ছি। আমি অবশ্য সবই খাই। যদি কলকাতার লোকেরা চায় যে আমি হিন্দু খাদ্য ছাড়া আর কিছু না খাই, তবে তাদের বলো তারা যেন আমায় একজন রাঁধুনি ও তাকে রাখবার উপযুক্ত খরচ পাঠিয়ে দেয়। অপরদিকে যদি মিশনারিরা বলে আমি সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগরূপ প্রধান 2 ব্রত ভঙ্গ করেছি, তবে তাদের বলো যে তারা মস্ত মিথ্যাবাদী। আরো অনেক কথা রয়েছে, আমরা পুরো চিঠিতে পড়ছি না। একেবারে শেষে স্বামীজি লিখছেন, তোমরা কি বলতে যাও, তোমরা যাদের শিক্ষিত হিন্দু বলে থাকো, সেই জাতিভেদ চক্রে নিষ্পিষ্ট, কুসংস্কারাচ্ছন্ন, দয়ালের শূন্য, কপট নাস্তিক কাপুরুষদের মধ্যে একজন হয়ে জীবন ধারণ করবার ও মরবার জন্য আমি জন্মেছি। আমি কাপুরুষদের সঙ্গে এবং রাজনৈতিক আহাম্মকির সঙ্গে কোনো সংস্রব রাখতে চাই না। আমি কোনো প্রকার রাজনীতিতে, পলিটিক্সে বিশ্বাসী নই। মূল পত্র ইংরেজিতে রয়েছে। ঈশ্বর ও সত্যই জগতে একমাত্র রাজনীতি, আর সব বাজে, যতদূর মনে পড়ছে ট্র্যাশ, স্বামীজি লিখছেন। তা যাই হোক,
স্বামীজির এই যুগনায়ক বিবেকানন্দে একটি অধ্যায় রয়েছে, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি। এটি অধ্যায়টির নাম, আমি ইয়াঙ্কি মানে আমেরিকানদের ভালোবাসি। তা এই যে এটি কোথায় এই কথাটি স্বামীজি বলেছেন, খুঁজতে গিয়ে যুগনায়কে দেখি এই কথাটি স্বামীজি বলছেন লন্ডনে। এইবার নয়, এই প্রথমবার নয় যেবার ফরাসি দেশ হয়ে গেলেন, দ্বিতীয়বার তার চিঠিতে বলছেন। এখনই আমার, সেই সময় শরৎ মহারাজ চলে এসছেন। শরৎ মহারাজ লেডি মার্গেসনের বাড়িতে রয়েছেন, ভাড়া নেওয়া হয়েছে সে বাড়ি। তা স্বামীজি লিখছেন, এখনই আমার 2টি করে ক্লাসের অধিবেশন হচ্ছে, 4-5 মাস ওইরূপ চলবে, তারপর ভারতে যাচ্ছি। দ্বিতীয়বার লন্ডন থেকে লিখছেন, কিন্তু আমেরিকাতেই আমার হৃদয় পড়ে আছে, আমি ইয়াঙ্কি দেশ ভালোবাসি। বহু আগের ঘটনা। আমেরিকাতে স্বামীজি তখন হয়তো সবে সবে এসছেন, কোনো একটি আলোচনা সভার শেষে সিপাহী যুদ্ধের কথা, ইংরেজ শাসনের কথা তুলে স্বামীজিকে উত্তেজিত করা হয়েছে। লেখা রয়েছে, জনৈকা চতুরা মহিলা কৌশল ক্রমে তাকে ওই রকম করেছেন। তিনিও যখন ভাবাবেগে প্রাণের কথা বলে যেতে লাগলেন, তখন মহিলাটি হেসে বলছেন, আমি ভেবেইছিলাম আমি আপনার দার্শনিকতাপূর্ণ প্রাচ্য গাম্ভীর্য ভেঙে দিতে পারি। সত্যি স্বামীজি তার সাধের ভারত জননীর কথায় মেতে উঠতেন, নিজেকে যেন হারিয়ে ফেলতেন। এটি অনেক আগের ঘটনা, সবে স্বামীজি আমেরিকায় এসছেন। যাই হোক, লন্ডনের বক্তৃতা খুব জনপ্রিয় হয়েছে। স্বামীজি রাজযোগ সম্বন্ধে একদিন তথ্যপূর্ণ ও প্রাণস্পর্শী বক্তৃতা দিচ্ছেন। সভায় উপস্থিত রয়েছেন অ্যাংলো ইন্ডিয়ান একজন, আর সে মাঝে মাঝে বিদ্রুপাত্মক টিপ্পনী কাটতে লাগলো। এবং সেখানে রয়েছে স্বামীজি বুদ্ধের প্রশংসা করছে, সে বুদ্ধের নিন্দা আরম্ভ করলো। এবং ওখানে উপস্থিত রয়েছেন ইটি গুডউইন আর স্টাডি, আর গুডউইন। তারা এদের এই টিপ্পণীতে একটু একটু ক্ষেপে উঠছেন। আবার স্বামীজি সাধুদের প্রশংসা করছেন, এই অ্যাংলো ইন্ডিয়ান তাদের সাধুদের চোর ছেঁচর বলে গালাগাল দিচ্ছেন। আবার অমনি স্টাডি ও গুডউইন আরেকবার খেপিয়া উঠিলেন, এরকম ঘটনায় বলছে। তা স্বামীজি এবার কি হচ্ছে, কিন্তু স্বামীজি ওই বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন নাই দেখে এবারও তারা শান্ত হলেন, স্টাডি আর গুডউইন। অতঃপর অ্যাংলো ইন্ডিয়ানটি সিদ্ধান্ত করিল, স্বামীজি বাঙালি বাবু, তাই বলিয়া উঠিল, সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা বাঙালি বাবুদের বাঁচাইয়াছিলেন। বারবার বাধা পেয়ে, চলিত ভাষায় বলছি, স্বামীজি এবারে ওই অভদ্র লোকটির দিকে তাকিয়ে ওজস্বিনী ভাষায় ইতিহাসের নজির দিয়ে ইংরেজদের কুকীর্তি সম্বন্ধে দীর্ঘকাল ধরে এমন কতগুলো কথা বললেন যে অ্যাংলো ইন্ডিয়ান আর সামলাতে না পেরে কাঁদতে লাগলো। স্বামীজি অমনি মুখ ফিরিয়ে আবার সেই যে রাজযোগ আলোচনা করছিলেন সেইখানে চলে গেলেন, বক্তৃতা দিতে লাগলেন যেন কিছুই হয়নি। বক্তৃতা শেষ হলো, শ্রোতাদের অনেকেই স্বামীজিকে ধন্যবাদ দিয়ে বললেন, আপনার ধৈর্যের প্রশংসা করি, আপনি সত্যই মহাপুরুষ। আমাদের মনে পড়ে যায় স্বামীজিকে প্রথম আমেরিকায় যখন গিয়েছেন, বলছেন যে সর্বোচ্চ সত্যে যে পৌঁছেছে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। তাকে একটা টব উল্টে তার উপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে বলা হয়েছে, আর কানের পাশ দিয়ে গুলি ছোড়া হচ্ছে। স্বামীজি বলে গেছেন। এবার ঘরে ফেরার পালা। ইংল্যান্ডবাসীর প্রতি পূর্ণ আস্থা ও প্রীতি নিয়েই স্বামীজি স্বদেশ অভিমুখে চললেন। নভেম্বরের চিঠিতে লিখছেন, ইংরেজ জাতি সম্বন্ধে আমার যে ধারণা ছিল তা আমূল পরিবর্তিত হয়েছে। এখন আমি বুঝতে পারছি অন্য সব জাতের চেয়ে প্রভু কেন তাদের অধিক কৃপা করেছেন। তারা অটল, অকপটতা তাদের অস্থিমজ্জাগত, তাদের অন্তর গভীর অনুভূতিতে পূর্ণ। কেবল বাইরে একটা কঠোরতার আবরণ মাত্র রয়েছে, ওইটি ভেঙে দিতে পারলেই ব্যাস নেই, ওইটি ভেঙে দিতে পারলেই হলো বস, তোমার মনের মানুষ খুঁজে পাবে। এ তো ইংল্যান্ডের থেকে ফেরার আগে লিখছেন, স্বদেশে আসার আগে। স্বদেশে পৌঁছেও কিন্তু তিনি বলছেন প্রকাশ্য বক্তৃতা সভায়, ইংরেজ জাতির প্রতি আমা অপেক্ষা অধিকতর ঘৃণা পোষণ করিয়া কেউই কখনো ইংল্যান্ডে পদার্পণ করেনি।
আবার বলছেন ওই বক্তৃতাতেই, ওই জাতির হৃদস্পন্দন কোথায় হচ্ছে বুঝতে লাগলাম, ততই তাদের ভালোবাসতে লাগলাম। আর হে ভাতৃগণ, এখানে এমন কেউই উপস্থিত নেই যিনি ইংরেজ জাতিকে এখন আমা অপেক্ষা বেশি ভালোবাসেন। কিন্তু এই কথার সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু এই ইংরেজ বন্ধুরা ওই বক্তৃতা সভায় ছিলেন। তা আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে স্বামীজির আমেরিকা প্রীতি দেখা গেল ইংল্যান্ডে, আর এখানে ইংল্যান্ড প্রেম ভারতে আসার আগে এবং ভারতে এসে প্রত্যক্ষ জনসভায় উচ্চারিত হচ্ছে। লেগেটকে তিনি অক্টোবর মাসে লিখেছেন, এখানে ইংরেজরা খুবই বন্ধুভাবাপন্ন। শুধু একটি লাইন পড়ছি, সময় শেষ হয়ে আসছে। এখানে আমি নিখুঁত ভারতীয় পদ্ধতিতে প্রস্তুত প্রচুর তরি তরকারি পাচ্ছি। এটি স্বামীজি বাণী ও রচনার 7ম খণ্ডে রয়েছে, যুগনায়কে রয়েছে লন্ডন অধ্যায়। লন্ডনে তিনি বলছেন যে ভারতীয় তরি তরকারি তিনি পাচ্ছেন। কন্টিনেন্ট হয়ে, যেখান থেকে আমরা বলছিলাম যে ইংল্যান্ড থেকে এদেশে আসার আগে তিনি বন্দনা করছেন ইংল্যান্ডের মহিমা। তা যাই হোক, কন্টিনেন্ট হয়ে স্বামীজি ফিরেছিলেন। এটি খুব একটি ব্যক্তিগতভাবে, আবার সাহস করে বলি, খুব একটি আমার ব্যক্তিগত একদম একটি প্রিয় ঘটনা। এই কারণে যে অনেক অপরিণত বয়সে, খুব ছোটবেলায় একজন সাধুর মুখে এই কথাটি শুনেছিলাম। বিস্তারিত পাঠে যাচ্ছি না, খুব ছোট্ট করে। স্বামীজি জাহাজে করে ফিরছেন তো কন্টিনেন্ট হয়ে, প্রথমবার বিদেশ থেকে ভারতে। দুজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, খুব হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের গায়ে পড়ে তুলনামূলক আলোচনা করতে যাচ্ছে, আবার অসৌজন্যপূর্ণ সব বিদ্রুপ, ক্রোধ, গালাগালি, হীন বৃত্তি এইসব নিয়ে আলোচনা করছে স্বামীজি। এবং দেখলাম নরেন্দ্রপুরের প্রকাশিত দেবেন্দ্রানন্দের লেখা একটি বইতে বিশ্বরঞ্জন চক্রবর্তী এর ছবিও এঁকেছেন। স্বামীজি ওই দুজন ইংরেজ পাদ্রীকে তাদের কলার ধরে রয়েছে, যে শক্ত করে জামার কলার ধরলেন এবং কৌতুক ভরে, যাই হোক পড়ছি না, তিনি বলছেন যে আর যদি আমার নিন্দা করিস, আমার দেশের বা ধর্মের, ওই সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আমাদের মনে পড়ে যায় প্রিয়নাথ সিংহ, তাকে স্বামীজি সিংহী বলে ডাকতেন। আচ্ছা সিংহী, কেউ যদি তোমার মাকে অপমান করে তাহলে তুমি কি করো? তো যাই হোক, স্বামীজি যখন ফিরবেন, জাহাজে করে ফিরছেন, এডেনে জাহাজ থেমেছে এবং কিছুটা সময় হাতে আছে বলে 3 মাইল দূরে জলাশয় দেখতে সবাই যাচ্ছে। স্বামীজি এক ভারতীয় পানওয়ালাকে সেখানে দেখতে পান এবং সঙ্গীদের পেছনে ফেলে তার কাছে গিয়ে দ্রুত গিয়ে বলছেন, ভাই তোমার ছিলিমটা দাও তো। সেভিয়ার সাহেব বলছেন, ও বুঝেছি, তাই বুঝি আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন। তা সঙ্গীরা পরে বলছেন, এটিও আমি ব্যক্তিগতভাবে অনেক পরে জেনেছি, বলছেন যে স্বামীজি কিছু চাইলে পানওয়ালা কেন অপর কারো পক্ষেই না বলা সহজ ছিল না। এমনই সহাস্য, প্রীতিপূর্ণ ও বিশ্বাস ভরা ছিল তার চোখের চাউনি। স্বামীজি আমাদের বন্ধু বিবেকানন্দ বলে শঙ্করী প্রসাদ বসুর একটি বইও রয়েছে। তা স্বামীজি লিখছেন চিঠিতে, অলস, অকর্মণ্য, মন্দভাষী, ঈর্ষাপরায়ণ, ভীরু এবং কলহপ্রিয়, এই তো আমরা বাঙালি জাতি। আমার বন্ধু বলে পরিচয় দিতে গেলে এগুলি ত্যাগ করতে হবে। দেশে ফিরে এলেন বিবেকানন্দ, তবে ভারতে এবং কলকাতায়। তবে এখানেই তার পরীক্ষার শেষ হয়নি, বা আমরা বইতে নেই, কল্পনা করতেই পারি তার দুঃখের, মনস্তাপের শেষ হয়নি। যুগনায়কের একেবারে 2য় খণ্ড থেকে আমরা কিছুটা অংশ কভার করেছি। শেষের দিকে জাতের বড়াই বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেখানে আমরা দেখি যে দক্ষিণেশ্বর মন্দিরে তাকে বিলেত ফেরত বলে তাকে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং স্বামীজি বলছেন এবার মহোৎসব হওয়া পর্যন্ত অসম্ভব, কারণ রাসমণির বাগানের মালিক, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আরও দেখি যে প্রমোদ দাস মিত্র, কাশীর পণ্ডিত, তাকে 30শে মে 1897-তে স্বামীজি একটি দীর্ঘ চিঠি লিখছেন,
যে শুনলাম গৌর চর্ম বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারকেরই আপনি বন্ধু, দেশি নচ্ছার কালা আদমি আপনার নিকট হেয় ইত্যাদি রয়েছে, তার মধ্যে যাচ্ছি না। কিন্তু দুঃখ দুশ্চিন্তা বাড়বে বই কমবে কিনা বলতে পারি না। যদি আমরা এইসব চিঠি পড়ি আমরা সহজভাবে ভাবতে পারি দুঃখ বলার জন্য স্বামীজি ছোটবেলায় ওই হুকো টেনে দেখেছিলেন বাবার বৈঠকখানায়, জাত যায় কোন পথে। এখানে তারপরে পরিব্রাজক জীবনে বৃন্দাবনে যাওয়ার আগে সেই একজন ভাঙ্গি তার কাছে হুকো টানতে চেয়েছিলেন, কিন্তু স্বামীজি জাত যদি চলে যায় সন্ন্যাসীর জাত বলে একটু এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে এসেছিলেন। এখানেও স্বদেশে ফিরেও কিন্তু তিনি এই জাত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমরা শেষ করব যে যুগনায়কের দ্বিতীয় খণ্ডে এইসব আলোচনার একেবারে শুরুতেই গম্ভীর মহারাজ লিখছেন, লোকে বলে স্বামীজি আমেরিকার সমাজের দ্বারা প্রভাবিত হয়ে ভারত বহির্ভূত ভাবধারা ভারতে প্রচার করেছিলেন, কিন্তু স্বামীজির মৌলিকতা এখানেই যে তিনি তুলনামূলক দৃষ্টিতে রোগ নির্ণয় ও ওষুধ স্থির করতে পারতেন। এই দৃষ্টি ও আবিষ্কার তার নিজস্ব। আরও লিখছেন, বেদান্ত সম্মত দার্শনিক ভিত্তিতে সামাজিক চিন্তা সেখানে তখনও মানে আমেরিকায় তখনও অজ্ঞাত। ওটি স্বামীজিরই অবদান, আর সে চিন্তাকে তিনি মনোজগতে সীমাবদ্ধ না রেখে কাজে পরিণত করতে চেয়েছিলেন। তাঁর দৃষ্টিতে ধর্মকে সামাজিক দুর্নীতি অত্যাচার ইত্যাদির জন্য দায়ী করা চলে না। গম্ভীর মহারাজ লিখছেন, দায়ী ক্ষমতায় আসীন শাসকবর্গ ও পুরোহিত কুল আদির স্বার্থপরতা বলে লিখছেন, ইহাও এক নবীন দৃষ্টি। তা স্বামীজি ভারতে তো চলে এসেছেন, পিলভিট স্টেশনে রয়েছেন। আমরা বিবেকানন্দের বিজয় রথ দেখেছি ভারত জুড়ে, সারা ভারতে স্বামীজিকে কিভাবে বরণ করে নেওয়া হয়েছে। স্বামীজি তখন পিলভিট স্টেশনে এসছেন, সঙ্গী সদানন্দ, এবং একটা হাঙ্গামা উপস্থিত হয়েছে। তারা দ্বিতীয় শ্রেণীর কামরায় উঠেছেন, প্রবেশ করতে যাবেন, সেই সময় কর্নেল পদস্থ এক ইংরেজ সেনাধ্যক্ষ ছিলেন। তিনি এই নেটিভ দুজনকে, এগুলো কিন্তু ভারতের প্রত্যাবর্তন খুব সম্ভবত, যদি না আমার ভুল হয়ে থাকে, স্বামীজির লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ার পরের ঘটনা। কারণ স্বামীজি এখানে পিলভিট মানে মায়াবতী ওইসব জায়গাতে যাচ্ছেন, কাশ্মীর, ওসব পরের ঘটনা, তার আগে বক্তৃতা সফর হয়ে গেছে তার। তাই ইংরেজ সেনাধ্যক্ষ তিনি নেটিভ বলে এই নেটিভ দুজনকে প্রবেশ করতে দেখে তিনি গাড়িতে তুলতে আবার অনেক নেটিভ এসছে, তাই জন্য স্টেশন মাস্টারকে তিনি ডাকাডাকি করছেন। তিনি নিজে সরাসরি বাধা দিতে সাহসে কুলাচ্ছে না, যেহেতু অনেক লোক তাকে তুলতে এসছেন, তাই এই অবাঞ্ছিত ব্যক্তিদের অপসারণের জন্য তিনি স্টেশন মাস্টারের শরণাগত হলেন। আর স্টেশন মাস্টার ধরে নিতে পারি ভারতীয়, তিনি হতবুদ্ধি হয়ে আইনের মর্যাদা লঙ্ঘন করে নিজের ঘর থেকে তো এলেনি, স্বামীজির কাছে এসে বিনীতভাবে তাকে কক্ষ মানে দ্বিতীয় শ্রেণীর যে কামরা ছাড়তে অনুরোধ করলেন। স্বামীজি কিন্তু এভাবে নতি স্বীকার করে স্বদেশ ও স্বজাতির অপমান বাড়াতে প্রস্তুত ছিলেন না। তিনি ওই ব্যক্তির কথা শেষ হতে না হতেই গর্জে উঠলেন, আপনি কি করে এ কথা আমায় বলতে সাহস করেন? আপনার লজ্জা হলো না? বেগতিক দেখে স্টেশন মাস্টার সরে পড়লেন। আর এই ইংরেজ কর্নেল বা সেনাধ্যক্ষ তিনি স্টেশন মাস্টার বলে খুব ছোটাছুটি করতে লাগলেন প্ল্যাটফর্মে। গাড়ি ছাড়ার সময় হলে তার সদ্বুদ্ধি আসলো, তিনি বোচকাবুচকি নিয়ে অপর এক কামরায় চলে গেলেন। জীবনীকার গম্ভীর মহারাজ লিখছেন, এমনি ছিল সমসাময়িক ভারতের অবস্থা। জগৎ বরেণ্য যে ব্যক্তির দুটি কথা শুনবার জন্য কিংবা একটু স্পর্শ লাভে জীবন ধন্য করবার জন্য আমেরিকার ও ইউরোপের অতি গণ্যমান্য নরনারীর মধ্যেও ঠেলাঠেলি লেগে যেত, তাকেও তখন এক নগণ্য ইংরেজ অপমানিত করতে সাহস পেত এবং বিনা বাধায় তাতে অগ্রসর হতো। যদিও স্বামীজির বেলায় একাধিক ক্ষেত্রে
তাদের পশ্চাৎপদ পদ হতে হয়েছিল। আমরা বেলুড়ে চলে আসি। বেলুড়ে ম্যাকলাউড বহু সময় কাটাতেন এবং বলতেন যে প্রথম যেবার বেলুড়ে এসে মঠের প্রথম বাড়িতে তিনি ছিলেন, স্বামীজির বন্ধু এবং বহুদিন তার সঙ্গ করেছেন ম্যাকলাউড, সেটি নাকি তার জীবনের সব থেকে ভালো আনন্দের দিন। এই গঙ্গা তীরে স্বামীজির ঘরের, তখনও দোতলা হয়নি, একতলা বাড়ি ছিল, ওই বাড়িটি যতদূর মনে হয়। ম্যাকলাউড বলছেন যে স্বামীজির সব থেকে, যাই হোক, পরে কোনো সময় যখন ম্যাকলাউড বেলুড়ে রয়েছেন, তিনি স্বামীজির স্মৃতিকথায় মশগুল করে রাখতেন নবীন অনুরাগীদের। উদ্বোধনের থেকে পড়ছি, উদ্বোধনের লেখা থেকে। কখনো বা কোনো নবীন সন্ন্যাসী যখন জোকে মানে ম্যাকলাউডকে অনুরোধ জানিয়েছেন স্বামীজির কথা বলবার জন্য, অনুভূতির তীব্রতাকে গোপন করে উত্তর দিতেন বৃদ্ধা, তোমরা কি বুঝবে স্বামীজিকে, তোমরা তো এখনো পরাধীন জাতি, স্বামীজিকে আমরাই বুঝেছি। আমরা ম্যাকলাউড ওকাকুরার কথোপকথন দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম বিবেকানন্দকে নিয়ে। আগস্ট মাস, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেছে এবং স্বাধীনতা দিবসও গেছে। তা জন্মগত খ্রিস্টান ছিলেন ম্যাকলাউড। তিনি স্বামীজিকে কৃষ্ণ রূপে দর্শন পেয়েছিলেন। আর জাপানি ওকাকুরা, যাকে স্বামীজি মজা করে বলতেন, সেই অক্রুর যার সম্পর্কে গোপীরা বলছেন ধরো না রথচক্র, রথ যে চক্রে চলে, সেই সময়কার গান কথামৃতেও রয়েছে। তো এই ওকাকুরা, কাকাজু ওকাকুরা, তাকে স্বামীজি বলতেন অক্রুর খুরা। তিনি দেখলেন স্বামীজি বৌদ্ধ দর্শনে অদ্ভুত ব্যুৎপন্ন। মহাভারতের যুদ্ধের এবং যুদ্ধের জয় পরাজয়ের জন্য সকলে শ্রীকৃষ্ণকে দায়ী করেন। আর বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্যের সকল দেশবাসীকে উপনীত করেছেন এক নবীন যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধ আত্মপরিচয়ের, স্বরূপ উদ্ঘাটনের যুদ্ধ। বিবেকানন্দ যেমন সকলকে যুদ্ধে, জীবন যুদ্ধে আহ্বান করেছেন, আধুনিক বিশ্ব ছেড়ে দেয়নি তাকে, অর্থাৎ স্বামীজিকে, বীর সেনাপতিকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছেন, ছেড়ে দেয়নি বলা যেতে পারে। বিবেকানন্দ পূব পশ্চিমের সকলের, সবার স্বামীজি। যে প্রশ্ন ছিল, যে থিম নিয়ে, যেটা নিয়ে ভাবছিলাম, যে বিবেকানন্দ কার? বিবেকানন্দ সবার। প্রত্যেকেই বলবেন হি ইজ আওয়ার ম্যান, আওয়ার চোজেন হিরো, আওয়ার ডেটি অফ ডেইলি ওয়ার্শিপ। তিনি আমাদেরই নেতা, আমাদেরই প্রাত্যহিক পূজার মানব। বিবেকানন্দের নিজস্ব বলে কিছু নেই। তিনি নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। বাংলা তর্জমা করা যেতে পারে, মানব জমিন অতীত তার অপার্থিব নিকেতন, তিনি নিজে অনিকেত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।